আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আমরা আজকে কাজশক্তি ক্ষমতার তৃতীয় ভিডিও নিয়ে এসে পড়েছি। তো আজকের ভিডিওতে কী কী থাকবে? মূলত ক্ষমতা, কর্মদক্ষতা, এই দুইটা টপিক থাকবে। আর আমার একেবারে প্রথম ভিডিওতে আমার একটা পোর্শন ছিল, ওই পোর্শনে আমি আলোচনা করছিলাম যে সম্ভবত ওই চ্যাপ্টারটার নাম হলো গিয়ে আমার কি দোষ, এই টাইপের কিছু একটা সেগমেন্ট আকারে ভাগ করা ছিল। তো ওইটা নিয়ে আলোচনা করব, ওটা নিয়ে একটু কন্ট্রোভার্সি ছিল, ওইটা নিয়ে আলোচনা আজকে করব। তো ক্ষমতা দিয়ে শুরু করা যাক। ক্ষমতা ক্ষমতা মানে প্রথমেই আমাদের মাথায় যে সব জিনিস আসলে আসে যে কি একজন রাজনৈতিক ব্যক্তি, হ্যাঁ, তার অনেক ক্ষমতা, সে অনেক কিছু কইরা ফেলাইতে পারে। বাট এই পদার্থবিজ্ঞানের ভাষায় যে ক্ষমতা আর আমাদের দৈনন্দিন জীবনে ভাষাগত দিক দিয়ে আমরা যে ক্ষমতা শব্দটা ইউজ করি, এই দুইটা কিন্তু আসলে পুরোপুরি এক না, ঠিক আছে? তাই এখন আমরা জানবো যে ফিজিক্সে ক্ষমতা অ্যাকচুয়ালি কী। আচ্ছা দেখো, ক্ষমতার ইংলিশ যে পাওয়ার, এটা আমরা সবাই মোটামুটি জানি। আর পাওয়ারের প্রথম অক্ষর যেহেতু পি, সো ক্ষমতার প্রতীক হলো গিয়া পি। এখন ক্ষমতা কাকে বলে, একদম সংজ্ঞাটা কি? সংজ্ঞা হলো একটা ইঞ্জিন একক সময় যতটুকু কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। মানে ক্ষমতা হলো গিয়া, সহজ ভাষা হলো গিয়া কাজ করার হার। মানে একক সময় যতটুকু কাজ করে তাই হইল গিয়া ওই ইঞ্জিনের ক্ষমতা, তাই না? এখন আমরা ক্ষমতাটা কেমন রাশি, যদি আমি দিকের উপর ভিত্তি করে চিন্তা করি, তাহলে অবশ্যই ক্ষমতা কিন্তু একটা স্কেলার রাশি। কিভাবে, অনেকের মনে প্রশ্ন আসতেই পারে। তার আগে আরেকটা জিনিস জেনে রাখো, দিকের ভিত্তিতে ক্ষমতা হলো গিয়ে স্কেলার রাশি। আর রাশিটা স্বনির্ভর নাকি পরনির্ভর, মানে রাশিটা কিভাবে গঠিত হয়েছে, এই গাঠনিক দিক দিয়ে এটা কিন্তু একটা লব্ধ রাশি। যেহেতু ক্ষমতা রাশিটা অন্যান্য মৌলিক রাশির উপর নির্ভরশীল। এখন ক্ষমতার যে সূত্রটা আছে, এইটা কি? পি সমান সমান ডাব্লু বাই টি। এটা ভেরি ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে? এই যে পি সমান সমান ডাব্লু বাই টি। পি মানে কি? পাওয়ার। ডাব্লু মানে কি? ওয়ার্ক। আর টি মানে কি? টাইম। মানে ক্ষমতা সমান সমান কাজ ভাগ সময়। এখন আমরা এটার একটু মাত্রা নির্ণয় করে দেখাবো, কেমন? আচ্ছা দেখো, মাত্রা যদি নির্ণয় করতে চাই, আমরা কিন্তু ওই মৌলিক রাশিতে সব কিছু ভাঙাবো, তাই না? দেখো কিভাবে আমি ভাঙাই। পি সমান সমান, যদি বাংলা একটু লেখা, আচ্ছা বাংলায় লেখি, ডাব্লু মানে কি? কাজ, তাই না? আর নিচে আছে কি? সময়। বুঝলাম। এরপরে কি আছে? এই কাজ রে, আবার আমরা কাজের সূত্র আমি জানি না। কাজ সমান সমান কি? বল গুণ সরণ। মনে আছে আমাদের সবার নিশ্চয়ই। নিচে আবার আছে সময়। দেখো, এই যে সরণ আর সময়, এই দুইটা কিন্তু অলরেডি মৌলিক রাশি। এখন আমি বল কিন্তু এখনো লব্ধ রাশি, বলকে আমরা আরো একটু ভাঙাবো। আর একটু ভাঙাই আমি কি পাবো? বল মানে কি? বল মানে হলো গিয়ে ভর গুণ ত্বরণ। এই দেখো, ভরও কিন্তু একটা মৌলিক রাশি, কিন্তু ত্বরণ আমি যে পাবো, এই ত্বরণ কিন্তু একটা লব্ধ রাশি। ত্বরণকে আমার আরো ভাঙান লাগবে, বুঝছো? মানে জীবনটাই এমন, জাস্ট ভাঙাও আর ভাঙাও। এখন এই যে ত্বরণ, ত্বরণের বদলে আমি কি লিখতে পারি? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো গিয়ে বেগ ভাগ সময়। দেখো, ত্বরণের জায়গায় আমি লিখলাম, এদিকে লিখলাম এই ত্বরণ সমান সমান কি? বেগ। আর নিচে লিখে দিই সময়। দেখো, নিচে অলরেডি একটা সময় ছিল, এখানে আরেকটা সময় তো এসে গেল, তাই না? তো সময় আর সময় গুণ করলে কিন্তু সময় স্কোয়ার হয়ে যায়। এখন দেখো তো, আমার এই যে সরণ, তারপরে সময়, ভর, এই তিনটেই কিন্তু মৌলিক রাশি। কিন্তু এই বেগ কিন্তু এখন একটা লব্ধ রাশি। আমরা বেগরে আরেকটু ভাঙাবো, আরেকটু ভাঙাইলে আমি কি পাই বলো তো? আমি পাই, সরি, ভর গুণ বেগ। মানে আমি লিখতে পারি সরণ ভাগ সময়। বেগ সমান সমান কি? সরণ ভাগ সময়। তাই উপরে সরণ লেখে নিচে যদি সময় লিখি, সময় কিন্তু তাহলে আরেকটা সময় মনে করো গুণ হয়ে গেছে এখানে, তাহলে সময়ের কিউব হয়ে গেছে। ওকে। আর নিচে দেখো, এই পাশে কিন্তু আরেকটা সরণ আছে, তো সরণ সরণ গুণ করে কিন্তু একসাথে আমি সরণ স্কোয়ার লেখা দিতে পারি। বুঝছি আমরা এই ম্যাথটা সবাই? এখন বলো ম্যাথটা কেমন লাগলো? দেখো, এগুলো তুমি বাংলা লিখলাম। এখন এগুলোর প্রতীক যদি লিখি, আমি কি মাত্রা কিভাবে লিখি? ভর মানে এম, সরণ কি? লেন্থ না, এল, স্কোয়ার, টি মানে টাইম, টির উপরে দিয়ে দাও কিউব। আবার কিউব দিতে যাইও না কেউ ভাই, এটা কিন্তু ভাগ চিহ্নের নিচে আছে, তার মানে এটা কিন্তু
-3। ওকে, তাহলে যদি প্রশ্ন করে যে ক্ষমতার, হ্যাঁ, ক্ষমতার মাত্রায় টি এর সূচক কত, তোমার উত্তর হবে -3। যদি বলে ক্ষমতার মাত্রায় এল এর সূচক কত, হবে 2। ওকে, আশা করি এগুলো তুমি পারো। এখন এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স 3 তুমি পাইলা, এখান থেকে কিন্তু তুমি ওর একটা একক বের করতে পারো। যেমন এম মানে কি ভাই, এম মানে তো ভর, তাই না? ভরের এসআই একক কি, কেজি। লেন্থ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক মিটার। তো এদিকে উপরে স্কোয়ার আছে দেখে স্কোয়ার দিলাম। টাইম, সময়ের এসে একক কি, সেকেন্ড। তাহলে সেকেন্ড লেখো, আর উপরে -3 এসে দেখে -3 দাও বা ইনভার্স 3 দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, এটা কিন্তু আমার কি, এই ক্ষমতার এসআই একক। তবে ক্ষমতার আরেকটা একক আছে, বা ওটা আমরা মূলত ইউজ করি, ওটা হলো গিয়া ক্ষমতার এসে একক। মানে এই জিনিসটারই একটা ছোট একটা নাম দিছে, ঠিক আছে, কিউট একটা নাম দিছে। এই কিউট নামটা কি, কি এই কিউট নামটা হোয়াট না, হোয়াট মানে কি না, এই কিউট নামটা হলো গিয়া ওয়াট। ঠিক আছে, WATT। এই দেখো, এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব লিখলাম, এটার আরেকটা নামে হইলো গিয়া ওয়াট। দেখো এদিকে করে ফেলাইলাম, একক একক নিয়ে মাত্রা নিয়ে একসঙ্গে আমি করে ফেলাইলাম। আচ্ছা, তবে আরো কিছু কথা আমার থাইকা যায় ভাইয়া। ঠিক আছে, দেখো সাপোজ এই যে পি সমান সমান W/T যে পারে, তাহলে আমি কিন্তু ডাব্লু মানে কি, এই কাজের এসে একক কি ছিল বলো তো? কাজের এসে একক কিন্তু ছিল জুল, আর নিচে আছে সময়, সময়ের এসে একক কি, সেকেন্ড না? তাহলে কি, এই যে জুল পার সেকেন্ড। তাহলে এইটাও কিন্তু ভাইয়া এই ক্ষমতার একটা একক। তাহলে ক্ষমতার একক ওয়াট হইতে পারে, ক্ষমতার একক জুল পার সেকেন্ডও কিন্তু হইতে পারে। আর ক্ষমতারই একক এই কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউবও হতে পারে। আর মাত্রা সমীকরণ আশা করি তোমরা সবাই বুঝে গেছো। আচ্ছা, আশা করি এই পৃষ্ঠায় আর কারো কোনো সমস্যা নাই তেমন একটা। ভালো কথা, একটা বিষয় আছে, আরেকটা জিনিস ইউজ করা হয় ক্ষমতার একক হিসেবে, ওটার নাম হলো গিয়া হর্স পাওয়ার। ঠিক আছে, হর্স পাওয়ার সামনে সম্ভবত আমি লিখছি অলরেডি, বাট হর্স পাওয়ার দেখতে হবে। হ্যাঁ, সামনের পৃষ্ঠাতেই আছে, সরি। দেখো আরেকটা কথা, হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। ঠিক আছে, হর্স মানে অশ্ব, পাওয়ার মানে তো ক্ষমতা, বুঝছো? অশ্ব ক্ষমতা, এই 1 HP মানে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। মানে 1 হর্স পাওয়ার হইল গিয়া 746 ওয়াট। বুঝছি আমরা? তাহলে তোমার যদি কোশ্চেন করে, আচ্ছা এইটার মানে কি, যে 1 HP মানে কি, প্রশ্ন আসতেই পারে যে অনুধাবনমূলক প্রশ্নে বিশেষ করে এসব কোশ্চেন আসে, যে বলল যে 1 HP বলতে কি বোঝায়, তাহলে তোমার উত্তর হবে, দেখো 746, 1 HP মানে কি, 746 ওয়াট না? ওয়াট মানে অ্যাকচুয়ালি কি, ওয়াট মানে হইল গিয়া জুল পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে এত জুল, কত ওয়াট, 746 ওয়াট না? তার মানে কি 1 সেকেন্ডে কত জুল, এই 746 জুল কাজ করে। তাই কোনো যদি বলে কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা হলো গিয়া 1 হর্স পাওয়ার, এটি দ্বারা বোঝায় যে উক্ত ইঞ্জিনটি 1 সেকেন্ডে 746 জুল কাজ করতে পারে। আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো পারবা। তাহলে যদি বলে একটি ইঞ্জিনের ক্ষমতা 5 HP হলে, এটার মানে কি, দেখো 5 HP মানে ভাঙাও, 1 HP সমান সমান 746, তাহলে 5 গুণ 746 করো, তাহলে আমার ওয়াটে বের হবে। গুণটা করো, ঠিক আছে, এত ওয়াট। আর ওয়াট মানে কি, মানে ওয়াট মানে হলো গিয়ে জুল পার সেকেন্ড। তার মানে এই ইঞ্জিনটা 1 সেকেন্ডে 3730 জুল কাজ করে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, এটা কিন্তু ম্যাথ অনেক কাজে লাগে। ঠিক আছে, ভুললে চলবে না, এটা একদম ঝাড়া মুখস্থ। এখন এক্স ওয়াট বলতে কি বোঝায়, ওই যা বললাম এক্স ওয়াট। ওয়াট মানে কি, ওয়াট মানে হলো গিয়ে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডে আমরা আদর করে ওয়াট বলি। তো জুল পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত জুল, যেহেতু মান এক্স দিছি আমরা, তাহলে এক্স জুল পার সেকেন্ড। তার মানে হলো গিয়া দেখো এক্স জুল পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 1 জুল পরিমাণে কাজ করে। ঠিক আছে,
এন এক্সে তোমার তো আর এক্স বলবে না, তোমার কোশ্চেনে যে কোনো একটা মান দিয়ে দেবে, হয়তো বা বলবে যে 100 ওয়াট বলতে কি বোঝায়, ঠিক আছে, বা কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা এত ওয়াট, তাই উক্ত ইঞ্জিনটি মনে করো 5 সেকেন্ডে কত জুল কাজ করতে পারে, এমন কিন্তু মানে অহরহ, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলা। দেখো কে ডাব্লু এম ডাব্লু মানে কি, এন দেখো ডাব্লু মানে তো ওয়াট, ঠিক আছে, ডাব্লু মানে ওয়াট, বাট কে মানে মনে করো কিলো, এম মানে মেগা, কিলোওয়াট, মেগাওয়াট। এখন মনে মনে করো প্রশ্ন আসতে পারে ভাইয়া এম, আচ্ছা এম এ তো মিলিও হইতে পারে ভাই, এটা তো তাহলে মিলিওয়াট না ভাইয়া, মিলিওয়াট না, মিলি, যদি মিলি হইতো তাহলে এটা ছোট হাতের এম হইতো, ঠিক আছে, এটা কিন্তু যদি মিলি হইতো তাহলে ছোট হাতের এম হইতো, যদি হইতো মাইক্রোওয়াট তাহলে কিন্তু এমন হইতো মাইক্রোওয়াট, ওকে, মিলি, মাইক্রো। আমি কিন্তু দেখাচ্ছিলাম যে আবার মনে করো ন্যানো, এগুলো কিন্তু সব ছোট, 10⁻⁹ ন্যানো মানে 10⁻⁹ এটা হলো 10⁻⁶, এটা হলো 10⁻³ ন্যানো ওয়াট, তারপর পিকো, ফেমটো, ঠিক আছে, এগুলো সব কিন্তু ছোট হাত দিয়েই লেখে মূলত সম্ভব, ঠিক। আর যেগুলো বড় মনে করো তোমার আছে যে কিলো, কে কে কিন্তু বড় হাতের, তারপর মেগা, এম বড় হাতের, গিগা, জি বড় হাতের, টেরা, টি বড় হাতের, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবা। তাহলে কিলোওয়াট মানে কি, 1 কিলোওয়াটে কত বার বলো তো, এই যে 1 কিলোওয়াট সমান সমান অবভিয়াসলি 1000 ওয়াট, তাই না? আর মেগাওয়াট মনে করো বললাম 20 20 মেগাওয়াট, 20 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা বলতে পারো কি কিছু একটা, ঠিক আছে, কোন একটা বিদ্যুৎ কেন্দ্র। তো এখন তোমার 20 মেগাওয়াট, এটা যদি ওয়াটে প্রকাশ করতে চাই, এই মেগারে উঠাই দিলে কি হয়, মেগা মানেই কি বলো তো, মেগা মানে কি, মেগা মানে হলো 10⁶। আমরা কি বুঝছি বিষয়টা ভাইয়া? আশা করি আমরা সবাই বুঝছি। এত ওয়াট তার মানে কি, তার মানে হলো কি অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে ওই ইঞ্জিন 20 × 10⁶ জুল পরিমাণ কাজ করতে পারে, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমার ম্যাথে দেয়। সো সাবধান, একটা ম্যাথ, বইয়ের ম্যাথ, ঠিক আছে। 65 কেজি ভরের এক ব্যক্তি প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু, দেখো প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু মোট 20টি সিঁড়ি অতিক্রম করছে, তাহলে প্রত্যেকটা যে সিঁড়ি ধাপ, ওই ধাপগুলো 25 সেন্টিমিটার কইরা উঁচু, তাইলে একটা সিঁড়ির ধাপ যদি 25 সেন্টিমিটার উঁচু হয়, তাহলে মোট যেহেতু 20টা সিঁড়ি, তাই না, 20টা সিঁড়ি কত, 25 × 20 করো, কত হয়, 25 × 20 করলে 500 হয়, 500 কি সেন্টিমিটার, সেন্টিমিটারে মিটারে কনভার্ট করলে হবে 5 মিটার, 100 দিয়ে ভাগ করার মাধ্যমে মিটারে কনভার্ট করলাম, সেন্টিমিটার থেকে মিটারে চলে গেলাম। এখন এটা চাইলে তারা আরও ঘুরেতে পারতো, বলতো যে এদিকে তো এক্স্যাক্টলি বলছে 20টি সিঁড়ি সরি, যদি বলতো যে এত তলা থেকে এত তলায় গেল, প্রতিটি তলাতে এতগুলি সিঁড়ির ধাপ আছে, প্রতিটি ধাপের উচ্চতা, মানে অনেক ঘুরে পেঁচে তারা কিন্তু চাইলে করতে পারে, বাট যাদের কনসেপ্ট আছে তারা ইনশাল্লাহ এগুলো আটকাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কিন্তু উচ্চতাটা বের করলাম, এই যে 65 কেজি ভরের ব্যক্তি সে কিন্তু উপরে উঠতেছে, ঠিক আছে, কতটুকু উপরে উঠবে, সেই 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, এটা হলো গিয়ে মূলত এইচ হিসেবে আমার কাজ করতেছে, ওকে। আচ্ছা, ক্ষমতা আমার জানতে চাইছে লাস্টে যে তার ক্ষমতা কত, আমি ক্ষমতার সূত্র কিন্তু শিক্ষা আসছি যে পি সমান সমান W/T, না একটু আগে মুখস্থ করে আসলাম। এখন ডাব্লু মানে আবার আমরা জানি, ডাব্লু মানে কি এফএস না, মানে বল গুণ সরণ, শোনো অ্যাকচুয়ালি ডাব্লু সমান সমান তো এফএস কস থিটা, বাট আমি কস থিটার আলাপটা এদিকে আনতেছি না, একটু পরে আনবো, ঠিক আছে, হোল্ড অন। নিচে আছে টি। এখন একটা মজার বিষয় দেখবা, এই এস কি সরণ না, আর এই টি কি সময় না, সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগকে পাই না, আমি কিন্তু পয় লাইনে লিখতে পারি এফ, আর S/T মানে ভি, এটাও কিন্তু ক্ষমতার একটা সূত্র, ঠিক আছে, এটা নোট করো, এই যে এফ পি সমান সমান যে এফ বি হইতে পারে, এটা নোট করো, অনেকে জানে না, বাট এটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে। হুম, এরপরে দেখো এটা তো মেইন টার্গেট ছিলও না, বাট এই লাইন থেকে এই পয় লাইনে যাইতেছি মনে করো, ঠিক আছে। এফ এফ মানে আবার কি, বল, এফ বল কতটুকু বল বলো তো, এফ সমান সমান তো আমরা জানি MA, তাই না, MA/S/T, তো মূলত এইটা হলো গিয়ে ক্ষমতার একদম মানে একটা সূত্র, এটা মনে রাখতে হবে, পি সমান সমান W/T যেমন মনে রাখবা, ডাব্লু সমান সমান আবার MAS, আর নিচে তো টি আসেই,
এটা সবার অ্যাকচুয়ালি মনে থাকে, বাট আমরা যে টাইপের ম্যাথগুলো করি সাধারণত ওইগুলো MAS ডিভাইডেড বাই টি যতটা না বেশি ইউজ হয় তার থেকেও বেশি ইউজ হয়। আমরা মনে করো উলম্ব তল বরাবর আমরা কিন্তু কাজগুলো করি বেশিরভাগ, আমাদের যে অঙ্কগুলো দেয় পরীক্ষায় ওগুলো উলম্ব তল বরাবর হয়। আর আমি কিন্তু তোমার গতি বল কোনো সময় বলছিলাম যে উলম্ব তল বরাবর ওই সময় কিন্তু আর থাকে না, ওইটা কিন্তু জিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণে আর কি। এই এম এর জায়গায় এম আছে, বাট এর জায়গায় এসে গেছে কে, জি। আর এস স্মরণ যেহেতু এই বরাবর হইতেছে, এটা স্মরণ না বললে আমরা হাইট বলি, হাইট MGH ডিভাইডেড বাই টি। আমরা কি বুঝছি? আর এটা কি, এটা কিন্তু মনে রাখতে হবে, ভোলা চলবে না, ঠিক আছে। MGH ডিভাইডেড বাই টি। এম এর পরিচয় কি, ভর, জি অভিকর্ষ ত্বরণ, এইচ উচ্চতা, টি টাইম। হ্যাঁ, এখানে যদি বলতো এই যে 65 কেজি ভরের একটা ব্যক্তি, তো শুধু বলছে ও উঠছে, বাট যদি বলতো যে তার কাঁধে একটা 15 কেজি ভরের একটা ব্যাগ আছে, তাইলে কিন্তু আমি ভর হিসাবে 65 কেজি বসাইতাম না, আমি কিন্তু 65 সঙ্গে 15 যোগ কইরা 80 বসাইতাম এদিকে। আর জি এর মান সাধারণত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তবে যদি কোশ্চেনে বইলা দেয়, বিশেষ কোনো ইনফরমেশন দিয়ে দেয় বা বলতেই পারে যে 10 ধরে অঙ্কটা করো, ওই সময় কিন্তু যে জায়গায় 10 বসাতে হবে। আর হাইট মানে তুমি কতটুকু উচ্চতায় মোট গেলা, ঠিক আছে। আর এখানে নিচে তো সময়, মানে এই যে তুমি উপরে গেলা বা কোনো কিছু কাজ করলা আর কি, যতটুকু সময় লাগছে ততটুকু সময় এদিকে জাস্ট বসাইয়া দেবা, ঠিক আছে ভাই। আর এই অঙ্কে এই যে ভি, ভি এর পরিচয় তাহলে কি, দেখো ভি তুমি কিভাবে পাইছিলা, ভি কিন্তু এই স্মরণকে সময় দিয়ে ভাগ করার মাধ্যমে পাইছিলা। এই স্মরণটা কি ছিল, মানে তুমি উপরে কতটুকু উপরে উঠছিল আর কি, ঠিক আছে, যতটুকু তুমি মনে করো দূরত্ব অতিক্রম করলা, আর এই দূরত্ব অতিক্রম করতে তোমার মোট কতটুকু সময় লাগলো, মানে এত সেকেন্ডে যায় এত মিটার, অথবা এত সেকেন্ডে যায় এত মিটার। আমরা এইভাবে কিন্তু এই বেগটাকে পাইছিলাম। যাই হোক, এগুলো এত চিন্তা করে না, জাস্ট তুমি সূত্রগুলো মুখস্থ রাখো। আর বোঝোই তো অঙ্কগুলো কেমন হয়, অঙ্কগুলো তোমাদের কেমন দেবে বলো, মনে করো পি বইলা দেবে, টি বইলা দেবে, ওই সময় তোমার ডাব্লু বের করতে হবে। আবার যে কোনো একটা যে কোনো মানে অঙ্ক দিয়ে দিতে পারে, মনে করো এফ বললো আর পিও বললো, তাহলে তুমি কি এই পি সমান সমান এফ বি লেখা, ভি সমান সমান পি বাই এফ হবে, তারপর তুমি এই মানে এই ভি এর মানটা বের করবা। আবার এমন হতে পারে পি এর মান বলবে, টি এর মান বলবে, জির মান তো এমনি সবাই জানে, এম এর মানটা বলে দেবে, জাস্ট এইচ এর মানটা বের করতে হবে, বুঝছো না? আমরা তো জানি সাপোজ কোনো একটা সমীকরণে যদি তিনটা মনে করো আছে আলাদা আলাদা, হ্যাঁ, এই এমন চলক আছে তিনটা, চলক মানে তিনটা আর কি আছে এগুলা, তো তিনটা আমাদের যে কোনো দুইটা বলে দেবে আর একটা আমাদের বের করতে হবে। এমনই তো হয় সাধারণত অঙ্কগুলা, সহজ অঙ্ক যেগুলো আর কি, এগুলো কিন্তু গতে আসে। তাইলে এখন আমি তো সূত্রটা শিখাই দিলাম, এখন সূত্রে জাস্ট মানগুলো বসাও তো ভাইয়া। এম এর জায়গায় কত বসাবা, 65 কেজি, জি এর জায়গায় হবে 9.8, আর এইচ এর জায়গায় হবে, এখানে তো বের করলাম যে আমি 5 মিটার উপরে উঠছি। আর নিচে সময়, সময় কত বলছে যে 10 সেকেন্ডে উঠতে পারে। তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেট করি, দেখো আমার কত অ্যান্সার আসে, 9.8-এর সঙ্গে 5 গুণ করলে হবে 49, 49টা 10 দিয়ে ভাগ করলে হবে 4.9, আর 4.9-এর সঙ্গে 65 গুণ করি, 318.5। ভাই আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, প্রসেস ঠিক আছে, তোমরা কইরা মিলাই নিও কেমন। আচ্ছা, এত কি আমি কি বের করলাম, ক্ষমতা না, তো এত ওয়াট মানে কি, এত জুল পার সেকেন্ড, তার মানে এই ব্যক্তিরা কিন্তু 1 সেকেন্ডে 318.5 জুল পর্যন্ত কাজ করছে। ওয়াও, নাইস। আচ্ছা, বুঝলাম। আবার এই সূত্র দিয়ে কিন্তু তুমি চাইলে মিলে দেখতে পারো, এফ মানে কি, এফ মানে তো তার কতটুকু বল, তাই না? আবার এখন এফ তো তোমার দেখি ডিরেক্টলি দেওয়া নাই, বাট এফ তুমি কিভাবে বের করতে পারো, এফ হলে গিয়ে MG, তাই না? এই ক্ষেত্রে বল কতটুকু বল তুমি কাজ করতেছো, দেখো তোমাকে এই যে তুমি মনে করো এদিকে আসছো, তোমার এই নিচের দিকে এই পৃথিবী, তোমার কিন্তু তোমার ওজন যতটুকু MG, এই MG বলে কিন্তু নিচের দিকে টানতেছে। এখন তুমি যখন উপরে উঠতেছো তখন কি তুমি এই এদিকে MG কাজ করতেছে, আর উপরের দিকেও তোমার এই MG বলই দেওয়া লাগতেছে, এর ফলে কিন্তু তুমি মানে উপরে উঠতেছো, ঠিক আছে। তো এফ এর মান হলো অ্যাকচুয়ালি MG, এম এর মান দেখো এম আর জি, 65 সঙ্গে 9.8 গুণ দাও, তাহলে তুমি পাবা এই বলের মান। আর ভি এর মান তুমি কিভাবে বের করতে পারো, এই যে 10 সেকেন্ডে গেছে 5 মিটার, অথবা 1 সেকেন্ডে গেছে এত মিটার, দেন জাস্ট এদিকে বসাই হোক, এই সেম মানই আসবে, ঠিক আছে। জাস্ট এটা খুব বেশি ছেলেপান জানেও না, মূলত এই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে।
বাট তবে এটা দিয়ে দিতে পারে। আমি আবার একটু লাগাইছি অঙ্কের সাথে একটা কথা, হোয়াট ইফ একটা সিরিজ আছে মার্ভেলের, তোমরা হয়তো অনেকে অনেকে দেখছো এগুলো, সিঁড়ি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, মানে এই যে সিঁড়িগুলা, সিঁড়িটা হলো গিয়ে উলম্বের সাথে, উলম্ব মানে হলো গিয়ে ওয়াই অক্ষ, উলম্ব মানে কি ওয়াই অক্ষ, আর অনুভূমিক মানে হলো গিয়ে এক্স অক্ষ, ঠিক আছে। উলম্বের সাথে 30 ডিগ্রি মানে অনেকটা এমন, চিত্রটা দ্বারাও আঁকিত। এই কি করলাম, মনে করো সিঁড়িগুলো এইভাবে আছে, ঠিক আছে, এই বরাবর সিঁড়ি, সিঁড়ি, ঠিক আছে। এখন এই যে অ্যাঙ্গেলটা বলছে কি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এইটা হলো কি আমার 30 ডিগ্রি, ক্লিয়ার। আচ্ছা, এটা যদি 30 ডিগ্রি তাহলে এটা কিন্তু 60 ডিগ্রি, জাস্ট লেখা রাখি, লাগবে কিনা জানি না, জাস্ট লিখলাম। হোয়াট ইফ সি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, আচ্ছা বুঝলাম 30 ডিগ্রি কোণ করে আছে, তাইলে আমার ক্ষমতা কত? ক্ষমতার সূত্র তো আর চেঞ্জ হয় না, সূত্র তো সেম, পি সমান সমান কত, এম জি এইচ ডিভাইডেড বাই টি না। আচ্ছা, একটা কাজ করো, এদিক যেহেতু একটা অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আছে, আমি না ডিরেক্ট সূত্রের সাথে না কইরা, আমি তো জানি পি সমান সমান ডাব্লু বাই টি, আমি অ্যাকচুয়ালি এই ডাব্লুর মানটা বের করি, ঠিক আছে। দেন জাস্ট টি তো দেওয়াই আছে, 10 সেকেন্ড 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার ক্ষমতার মানটা বের হয়ে যাবে। আমি ডাব্লুর মানটা বের করবো, ডাব্লু কতটুকু আমি কাজ করছি এইখানে, ডাব্লু সমান সমান আমরা জানি এফ এস, এই যে এইখানে লাগবে আমার কস থিটা, কারণ কি, কারণ বল আর সনের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল কাজ করতেছে। আচ্ছা, বলটা কই ভাই, বল হলো গিয়ে তুমি, এই বলটা তুমি প্রয়োগ করতেছো, তুমি কি, সরি ভাইয়া, দেখো তোমার স্মরণ, তুমি যদি এই বরাবর, যেহেতু তুমি এই বরাবর যাইতেছো, তুমি যদি এই বরাবর স্মরণটা নাও, এইবার তুমি দেখো আচ্ছা ভাই ভালো কথা, এদিকে কিছু কমপ্লিকেশন আছে অ্যাকচুয়ালি, সম্পূর্ণ কোশ্চেন বেসিসে না করে একটা কাজ করি, ধরি আমার এইটা হইলো গিয়া মানে তোমার এতটুকুর অ্যামাউন্ট ধরো, হ্যাঁ, তোমার এই যে তুমি উপরে উঠছো না, এই অ্যামাউন্টটা হইলো গিয়া 5 মিটার, যেমনটা আমি বের করছি হাইট, এইটা হলো গিয়া 5 মিটার, ঠিক আছে। বাট তুমি যেহেতু আগের অঙ্ক তো ছিল তুমি এই বরাবরই গেছো, উপরে সোজা সোজা উপরে বরাবর গেছো, বাট এটা কি, এ কিন্তু এই অ্যাঙ্গেলে তুমি গেছো, তোমার বল তুমি তো প্রয়োগ করছো একটা, হুম, এই অঙ্কের ক্ষেত্রে কি হয়েছিল, তোমার বলও এই দিক বরাবর কাজ করছে, আর তোমার স্মরণও কিন্তু এই দিক বরাবর হয়েছে। বাট এই অঙ্কের ক্ষেত্রে দেখো, তোমার যে বলটা কন্টিনিউয়াসলি মানে কাজ করছে তোমার উপর, সেই বলটা কিন্তু বলতে পারো উপরের দিকেই আছে, কিন্তু স্মরণটা কিন্তু উপরের দিকে হয় নাই, স্মরণটা কিন্তু কি এই বরাবর হইতে স্মরণটা। এখন এই বরাবর স্মরণের ভ্যালু কত, এই ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি জানতে হবে। বল দেখো, বল কত, বল তো আগেই বের করা এমজি, এমজির মান কত বলো তো ভাইয়া, এমজির মান কি আমি আগে বের করিনি, হ্যাঁ এই যে 65 × 9.8, এটা হলো কি এফ এর মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এস বা স্মরণের ভ্যালু কত বলো তো, দেখো আমার বল প্রয়োগ করছি কোন বরাবর, বল আমি যেটা প্রয়োগ করছি সেইটা হলো গিয়া উপর বরাবর গেছে, বাট স্মরণটা হলো গিয়া এই বরাবর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলছি 30 ডিগ্রি না, তাহলে তুমি জাস্ট আমি দেখো থিটার মান তো 30 ডিগ্রি, এটা তো আমি বুঝছি, তাহলে কস 30 ডিগ্রি, এরা ক্লিয়ার আমার। কিন্তু আমার কথা হইলো এই যে স্মরণের মানটা আমি কিভাবে পাবো, তাই না, বল তো বুঝলাম, বাট স্মরণ তো আমার এই বরাবর, আমি এই ভ্যালুটা আমি কিভাবে পেতে পারি, এরা অনেকে বুঝে গেছে যে ত্রিকোণমিতির মাধ্যমে কিন্তু আমরা পাইতে পারি, আমরা ত্রিকোণমিতি অনেক অলরেডি পড়ছি, তো এটাকে জাস্ট একটা তুমি ত্রিভুজ ফর্ম করো, ওই সরি, এটা জাস্ট ত্রিভুজ ফর্ম করবা, ঠিক আছে, তাহলে এটা তোমার এই যে ত্রিকোণমিতি হয়ে গেল। এখন তো বোঝো কি করতে হবে, তো এই যে মনে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করলা, এখন তোমার এটা সাপেক্ষে দেখো, এটা যদি থিটা থিটা হয়, তাহলে এইটা এটার সম্পর্ক কিভাবে করে বলো তো,
এটা তো বিপরীত বাহু, বিপরীত বাহু নেব না। কস থিটার মাধ্যমে আমরা করতে পারি এই দুটার মধ্যে সম্পর্ক। কেন? দেখো, কস থিটা, কস থিটা সমান সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। সন্নিহিত বাহুর মান হলো গিয়া 5, আর এই পাশে আছে কি অতিভুজ, তাই না? অতিভুজের মান আমি ধরি এক্স, তাহলে এক্স এর মান কত? এক্স কস থিটা সমান সমান 5, এক্স ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই কস থিটা। ঠিক আছে, এক্স এর জায়গায় তাহলে আমার বসবে কি 5 ডিভাইডেড বাই কস থিটা। অ্যাকচুয়ালি আমি যে অঙ্কটা করলাম এটা নিয়ে কিছু সমস্যা আছে। ঠিক আছে, এই সমস্যাটা, এই সেম সমস্যাটা আমি আরেকটা অঙ্কে করছিলাম, ওইটাই অ্যাকচুয়ালি আমার পরবর্তী টপিক। সরি, পরবর্তী টপিক গেল কোথায়? একদম ফার্স্ট ভিডিওতে। হ্যাঁ, এই যে প্রথম ভিডিওর আমার যে দোষ, এটাই আজকে আলোচনা করবো। এটা আজকে ওই জন্য ওগুলো আমি দেখাইতেছি। ঠিক আছে, আলোচনা করব কি? দেখো, ওই দিন বলছিলাম সাপোজ এই যে একটা ট্রলি যাইতেছে এই বরাবর, আর এই যে এই মনে করো, দেখো কি হইতেছে, মানে তুমি এই বরাবর ঠেলতেছো তোমার হাত, এই দিক বরাবর তোমার হাত, মানে তুমি এই বরাবর বল প্রয়োগ করতেছো, ওরে বল প্রয়োগ করতেছো তুমি এই বরাবর। বাট ওর যে স্মরণটা হইতেছে ভাইয়া, ওর স্মরণটা আলটিমেটলি আমার দেওয়া আছে এই বরাবর, আর মধ্যবর্তী অ্যাঙ্গেলও মনে করো দেয়া আছে যে থিটা। এখন এই ক্ষেত্রে আমার, আমি কিন্তু জানি ডাব্লু সমান সমান কি বল এই স্মরণে, আর মধ্যবর্তী অ্যাঙ্গেলও দেয়া আছে ডাব্লু সমান সমান এফ এস কস থিটা, আমি জানি। কিন্তু সমস্যা বাচ্ছিল, আমি তোমার বলছিলাম কাজ, কাজ সমান সমান বল গুণ বলের দিকে সরণ। বল গুণ বলের দিকে সরণ, অথবা এটা এইভাবেও বলা যায় কাজ সমান সমান সরণ গুণ সরণ, সরণের দিকে বল। অ্যাকচুয়ালি এদিকে বলের দিকে সরণ না, ভালো মতো আর শোনায় যে বলের দিকে সরণের উপাংশ, তোমার এই পুরোটা লাগবা বলের দিকে সরণের উপাংশ। আর কাজের সমান সমান একটা সূত্র কি, সরণ গুণ, মানে উল্টোটা জাস্ট, সরণ গুণ সরণের দিকে বলের উপাংশ। সরণের দিকে আমি বল লিখলাম, তোমরা বলের আচ্ছা আমি বলের উপাংশই লিখি। ঠিক আছে, তোমরা ওইটা উপাংশ লাগাই দিও। উপাংশ, উপাংশ কিন্তু এই যে লম্ব উপাংশ কিন্তু আমি প্রথম ক্লাসে শিখাইছি, অনেক বিস্তারিত আলোচনা হয়ে গেছে অলরেডি। এখন দেখো, এই অঙ্কটায় যদি আমি সরণ গুণ সরণের দিকে বলের উপাংশের মাধ্যমে করি, কাজই তো বের করবো, তাই না? তো মনে করো সরণ এই যে এতটুকু, সরণের মান মনে করো আমার বইলা দিচ্ছে, সরণ হলো গিয়া তোমার কত 10 মিটার। ঠিক আছে, 10 মিটার, আর বলের মান হলো গিয়া 5 নিউটন বইলা দিচ্ছি আমি। আর থিটা মনে করো হলো গিয়া 30 ডিগ্রি, 30 না 30 দেবো না, 60 ডিগ্রি দিই, 60 ডিগ্রি দিলে সুবিধা। দেখো, 60 ডিগ্রি দিলে সুবিধা কেন? পারো কেউ অলরেডি অনেকে বুঝে ফেলাইছে, কারণ কস 60 ডিগ্রির মানে হলো গিয়ে হাফ, এই জন্য সুবিধা। ঠিক আছে, তাহলে এই দেখো, আমি মনে করো স্মরণেই, স্মরণ স্মরণ কত 10 মিটার, বুঝলাম স্মরণেই। অ্যান্ড আর লাগবে কি স্মরণ, তো পাইয়ে গেছি, এখন লাগবে স্মরণের দিকে বলের উপাংশ। এই স্মরণের দিকে আমি যদি বলের উপাংশ পেতে চাই, আমি কি করব জানো? আমি কি স্মরণের দিকে পাইতে চাইতেছি না, আর কার উপাংশ পাইতে চাই? বলের উপাংশ পাইতে চাইতেছি। তাইলে এই বল থেকে স্মরণের উপর আমি জাস্ট একটা লম্ব আঁকবো এইভাবে, এটা কিন্তু একটা লম্ব। ঠিক আছে, স্মরণ, বুঝছো? এর লম্ব টানলাম না আমি, এই যে লম্ব 90 ডিগ্রি কিন্তু। ঠিক আছে, 90 ডিগ্রি। এখন এই বল, এই লম্বটা টানার পরে আমার এই যতটুকু পাইলাম না, এইটা হইল গিয়ে অ্যাকচুয়ালি এই 5 নিউটন তো এই বরাবর কাজ করছে, বাট 5 নিউটনের কতটুকু এই বরাবর কাজ করছে, এটা হলো গিয়ে এই বরাবর। ঠিক আছে, এই 5 নিউটনের তো কিছু অংশ এই বরাবর কাজ করছে, কিছু অংশ এই বরাবর কাজ করছে, তাই তুমি, আমার লাগবে স্মরণের দিকে, এই স্মরণের দিকে বলের উপাংশ। স্মরণ যদি ওই পাশে হতো তাহলে কিন্তু আমি ওই পাশের উপাংশটা নিতাম, বাট আমার স্মরণ হচ্ছে এই পাশে, তো স্মরণের দিকে বলের উপাংশ হলো এই এরিয়াটা। এখন এটা কতটুকু আমি বের করতে চাইতেছি, কিভাবে বের করব বলো? এই আবার সিম্পল ত্রিকোণমিতি, তাই না? দেখো তো, আমার এইটা দেওয়া আছে যে 5 নিউটন, এটার মান আমি জানি, আর আমার এইটা লাগবে। তো এটা কিন্তু বিপরীত বাহু আমার কোনো দরকার নেই, আমার এটা কিন্তু মান জানার কোনো প্রয়োজনীয়তা নাই। তো বিপরীত বাহু বাদে আমার বিপরীত বিপরীত বাহু বাদে ত্রিকোণমিতিক অনুপাত আছে কস থিটা, কারণ কস থিটা সমান সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, এখানে কোনো বিপরীত বাহু নাই। সাইন থিটা আর টেন থিটা কিন্তু আছে।
তুমি যদি এইটার থিটা কনসিডার করো আর কি, ঠিক আছে। এখন এটা যদি থিটা কনসিডার করো তাহলে কস থিটা সমান সমান কত হয় বলো তো? কস থিটা সমান সমান সন্নিহিত বাহু কত, এইটা যেটা আমি জানি না, এক্স ডিভাইডেড বাই নিচে অতিভুজ যার মান হলে 5 নিউটন। তাইলে এক্স এর মান কত আসলো? 5 cos থিটা। এটা হলো কি আমার কি বলের দিকে, সরি মানে স্মরণের দিকে বলের উপাংশ। এই যে স্মরণের দিকে বলের উপাংশের জায়গায় আমি কিন্তু তাইলে এই যে কত 5 cos থিটা বসাতে পারি। আর আমার স্মরণ কত হয়েছিল বলো তো? স্মরণ কিন্তু হয়েছিল এই যে 10 মিটার। দেখো 10 × 5 cos থিটা। আর আমার কিন্তু এফ এস cos থিটার সঙ্গে এটা মানে মিললে গেছে। কারণ সূত্র যারা মুখস্থ করছে তারাও জানে যে প্রথমে এটা A 5 × 10 × cos থিটা। দেখো এটা কিন্তু সেম হয়েছে। বাট এখন আমি মনে করো বল গুণ বলের দিকে স্বর্ণের মাধ্যমে অঙ্কটা একটু করার চেষ্টা করব। কিন্তু তাইলে আমার কি কোনো কমপ্লিকেশন হয় কি না, নাকি সব ঠিকই থাকে? সেম এক্সাম্পলটাই দেখো, এইটা হলো আমার এই যে বলের দিক এই বরাবর 5 নিউটন বল, ঠিক আছে। আর এই বরাবর হলো গিয়ে আমার স্মরণ কাজ করতেছে, যার ভ্যালিউ হইলো গিয়া আমার ওই যে আগের মতোই 10 মিটার। 10 মিটার। এখন আমি আমি করবো এই সূত্রের মাধ্যমে করতে চাইতেছি যে বল গুণ বলের দিকে স্মরণের উপাংশ। দেখো বল কিন্তু এই বরাবর 5 নিউটন কাজ করছে। এখন আমার লাগবে বলের দিকে স্মরণের উপাংশ। যেহেতু বলের দিকে আমার লাগবে, তাই আমার কিন্তু বলের উপরে একটা লম্ব টানতে হবে। বাট আমি আমার ফার্স্ট ভিডিওতে একটা ভুল করছিলাম ভাই, তাড়াহুড়ায় কইরা ফেলাইছি। যেটা হলো আমি অ্যাকচুয়ালি এই বলের উপর লম্ব টানি নাই। আমি করছি কি, আমি হইলাম গিয়া এই স্মরণের উপর ডিরেক্ট এই বরাবর একটা লম্ব টানছি, বুঝছো? আমি আমি টানছি এই বরাবর, এই এই একদম এই থেকে মনে করে এই পর্যন্ত একটা লম্ব টানিয়ে ফেলাইছি। বাট এইভাবে টানে না, ঠিক আছে, এইভাবে টানে না। তোমার লাগবে কি লাগবে, এই যে বল, ঠিক আছে, তোমার লাগবে বলের দিকে এই স্মরণের উপাংশটা। স্মরণের উপাংশ তুমি কিভাবে বের করবা? স্মরণের উপাংশ বের করার জন্য তোমাকে জাস্ট এইখান থেকে এই বরাবর একটা লম্ব টানতে হবে, ঠিক আছে, বলের উপর লম্ব টানতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু ভোলা যাবে না ভাই। আমি নিজেই মানে তাড়াহুড়ো করতে যাই, এটা করছি, পরবর্তীতে আমার খেয়াল আসলো জিনিসটা। হুম, ঠিক আছে ভাই। দেখো তাহলে আমার এতটুকুর অ্যামাউন্ট লাগবে। এই এতটুকু অ্যামাউন্টই কি, এইটাই হইলো দেখো, এই তো বল, এই যে বল বল তো 5 নিউটন বুঝলাম। আর লাগবে আমার বলের দিকে, মানে এই দিকে কতটুকু স্মরণ হয়েছে। এই দিকে তো স্মরণ হয়েছে এতটুকু, বাট বলের দিকে স্মরণ হয়েছে কতটুকু, এই এতটুকু হয়েছে। এখন এতটুকুর মান আমি কিভাবে পাবো? দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, মানে তুমি তাকলা 90 ডিগ্রি, তাই না, লম্বক্স যেহেতু। আর এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমাকে আমি দিয়ে দিছি, অ্যাঙ্গেলটা এই যে থিটা। ক্লিয়ার? আচ্ছা তাহলে তুমি বলো তো আমার এইটা লাগবে, এটা মনে করো লেগে এক্স। এখন কোন সূত্রে যাবা? এখন কিন্তু এটা কি বিপরীত বাহু, আর হলো সরি এটা হলো কি অতিভুজ, আর এটা হলো গিয়া সন্নিহিত বাহু। এদিকেও কিন্তু বিপরীত বাহু কোনো ব্যাপার না, এটা কিন্তু কোনো কাজে লাগবে না। সো আমার লাগবে সন্নিহিত বাহু আর অতিভুজ, মানে কি cos থিটা। ইয়েস, ওয়ান্স এগেইন cos থিটা ইজ অলওয়েজ cos থিটা, মোস্ট অফ দ্য টাইম অ্যাকচুয়ালি cos থিটা। সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। সন্নিহিত বাহু কই, এই যে এক্স, আর অতিভুজ কত 10। তাহলে আমার তো এক্স এর মানটাই জানা লাগবে, তাই না, এক্স ইকুয়ালস টু 10 cos থিটা। তাহলে এখন এই অঙ্কে যে এইভাবে করবে বল গুণ বলের দিকে স্মরণ, তার কি হবে? তার বলের জায়গায় তো সে প্রথমে বলবে 5 নিউটন আমার বল আছে। আর এই যে বলটা যে আছে আমার, হ্যাঁ, এই বলের দিকে আমার স্মরণ কতটুকু হয়েছে, এই যে এতটুকু হয়েছে। আর এতটুকুর ভ্যালু কত, 10 cos থিটা। এখন কিন্তু আমার এক্স্যাক্টলি সেম হয়েছিল, বাট ওই সময় একটা মানে হজবল অবস্থা করে ফেলাইছিলাম। কি হয়েছিল জানো, আমার অঙ্কটা কিভাবে করতাম, আমরা এইভাবে একটা লম্ব টানতাম, আর ওই সময় মানে এটা cos থিটার মান x/10 না হইয়া 10/x হয়ে যাইতো। যার ফলে হইতো কি, যার ফলে যদি 10/x হয় তাহলে x এর মান কত হইতো, x এর মান হইতো 10/cos থিটা। আমার এখানে 10 cos থিটা না হয়ে আমার আসতো 10/cos থিটা, বুঝছো? এই সমস্যাটা আর কি আমি ফার্স্ট ভিডিওতে করছিলাম। এখন আমি একটু আগে একটা ম্যাথ তোমারে দেখাইছি, ম্যাথটা কি ছিল, আমি এই বরাবরই উঠতেছি, এই যে আমার সিঁড়িটা তো এই বরাবর আর কি রাখা আছে, হ্যাঁ, আর আমার কন্টিনিউয়াসলি আমার যে ওয়েট এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে। আর এই অ্যাঙ্গেলটা সিঁড়িটা তোমার কত অ্যাঙ্গেল আছে এটা কিন্তু তোমার বইলা দিছে, কত বলছে মন নাই, বাট ধরো বইলা বইলা দেওয়া আছে ওখানে, ঠিক, এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমাকে বইলা দিছে। আর আর তুমি যেহেতু এই পৃথিবী তোমার এদিকে বরাবর
মানে বল প্রয়োগ করতেছে, ওজন ওজন, আর তুমি কিন্তু তার বিপরীতমুখী কিন্তু একটা বল কন্টিনিউয়াসলি প্রয়োগ কইরা যাইতেছো একদম সোজাসুরি লম্ব বরাবর, মানে উপরে আর কি। ঠিক আছে, আঁকাটা একটু দেখো না, বা একদম লম্ব বরাবর আর কি তুমি বল প্রয়োগ করতেছো। বাট তোমার যে স্মরণটা হয়েছে ভাই, স্মরণটা কিন্তু হয়েছে এই বরাবর। ঠিক আছে, ও ভালো কথা, ওই অঙ্কে একদম ডিরেক্টলি উলম্বের সাথে কোণই দেওয়া ছিল, এই অনুভূমিকের সাথে কোণ দেওয়া ছিল না। ঠিক আছে, যাই হোক, এখন তুমি যদি কত বল প্রয়োগ করলা জানো, মানে ওজনই তো তোমার বল, আর স্মরণটাও যদি জানো, স্মরণটা কোন স্মরণ, স্মরণটা কিন্তু এই বরাবর স্মরণ না, স্মরণটা হলো গিয়া এই বরাবর স্মরণ। তোমার স্মরণ হচ্ছে না এই বরাবর, বল প্রয়োগ করছে এই বরাবর, স্মরণ হয়েছে এই বরাবর। তাহলে তোমার এই বল লাগবে, স্মরণ লাগবে, আর এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার অবশ্যই জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা, ধরো আমি এদিকে মান দিয়ে একটা করাই দিই। ঠিক আছে, তোমার মনে করো ওজন হলো গিয়ে 100 নিউটন। ওজন কত? ওজন হলো গিয়ে 100 নিউটন। তাহলে তোমার কিন্তু ওই যে উপরে কন্টিনিউয়াসলি 100 নিউটন বল প্রয়োগ করা লাগতেছে, আর তুমি এই বরাবর গেছো, এই বরাবর তুমি মনে করো গেছো, এই বরাবর গেছো, কতটুকু গেলা? ধরো এই অ্যামাউন্টটা তোমারে বইলা দিছে। আচ্ছা, অ্যামাউন্টটা বইলা দেবে, অ্যামাউন্টটা বললে তো একদম সহজ হয়ে যায় অঙ্কটা। একটু পেঁচাইতে চাইছিলাম, কিভাবে পেঁচান যায় বলো তো? না না, পেঁচাইলে তো হয় না, কেমনে পেঁচান যায় অঙ্কটা? হুম, না পাইতেছি না আসলে। যাই হোক, তাহলে স্মরণ মনে করো লাগে 10 মিটার। ঠিক আছে, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বলে যে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি। ঠিক আছে, তাইলে এক্ষেত্রে তুমি কতটুকু কাজ করছো বলো তো? আম, যদি সূত্র, যারা সূত্র মুখস্থ করছে ডিরেক্ট, ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। এখন এখানে এফ এর জায়গায় 100, স্মরণের জায়গায় 10, আবার কস 60 ডিগ্রি, যার ভ্যালু হলো গিয়ে হাফ। তার মানে কাটাকাটি করলে হবে 5, 5-এর সঙ্গে 100 গুণ করলে হবে 500। 500 জুল ইজ দি অ্যান্সার। ওকে, এই গেল আমার কি কাজ। বাট আমি একটু কনসেপ্টের মাধ্যমে করার চেষ্টা করি, তো দেখি এটা কিভাবে হয়, কোনো প্রবলেম হয় কিনা আদৌ। দেখি, দেখতে তো কোনো ক্ষতি নেই, তাই না? আমি জানি কি বল গুণ বলের দিকে সরণ। আমি বল যে প্রয়োগটা করছি, ঠিক আছে, এই বল কিন্তু আমি এই বরাবর প্রয়োগ করছি, কিন্তু আমার যে সরণটা হয়েছে ভাই, আমার কি এটা সরণ হয়েছে না, এই সরণটা কিন্তু আমার এই বরাবর হয়েছে, বাট আমার বলের দিকে স্বর্ণের উপাংশটা লাগবে। তাই আমি যদি বলের দিকে এই স্বর্ণের উপাংশ চাই, তাহলে আমার কিন্তু এই বলের উপরে স্মরণ থেকে এই বলের উপর একটা বলতে পারো লম্ব টানতে হবে। লম্ব টানার পর এই যে অ্যামাউন্টটা হবে, এইটাই হলো কি আমার স্মরণের উপাংশ, যেটা মনে করো এক্স, আমি জানি না। তাহলে এখন আমি যদি কস থিটা সূত্রে ফালাই, কস থিটা সমান সমান কি, সন্নিহিত বাহু মানে এক্স ডিভাইডেড বাই অতিভুজ, যার মান হলো গিয়ে 10 মিটার। তাহলে আমার এক্স এর ভ্যালু কত? এক্স ইকুয়ালস টু 10 cos থিটা। তাহলে আবার দেখো এটা কিন্তু হয়েছে, কিন্তু এখন কিন্তু আমাদের আর কোনো সমস্যা হয় না, ম্যাথগুলো কিন্তু ইজি লাগতেছে। ঠিক আছে, দেখো এখন এই অঙ্কে আমার গেল কই, হ্যাঁ দেখ, এই যে আমি বল প্রয়োগ করছিলাম কত, বের করছি না, হ্যাঁ 65.9.8 এত নিউটন হলে কি আমার বল। আর আমার স্মরণ হয়েছে কই, স্মরণ কিন্তু হয়েছে আমার এই বরাবর। কিন্তু আচ্ছা ধরি আমার এই অ্যামাউন্টটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি, এদিকে কিঞ্চিত একটা 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি। একটা কথা, অ্যাকচুয়ালি না আমি ম্যাথটা ধরে নাও, তোমরা ধরে নাও এইটা হলে গিয়া তোমার 5 মিটার। ঠিক আছে, এই পার্টটা হলে গিয়ে ধরো 5 মিটার, জাস্ট ধরে নাও। ঠিক আছে, এই পার্টটা হলে গিয়ে 5 মিটার, এই বরাবর গেছো না তুমি, মোট 5 মিটার গেছো। তাহলে তোমার বল হয়েছে এই বরাবর, স্মরণ হয়েছে এই বরাবর। তাহলে এই বল লেখলা, তারপর স্মরণ দাও 5 মিটার, ইন্টু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এই যে কস থিটা, এখন মান বের হয়ে যাবে তোমার, ওটাই অ্যান্সার।
সরি। আচ্ছা, এটা আরেকটু পেঁচানো যায়, বাট ওটা আমরা অধ্যায় ভিত্তিক সকল টাইপের ম্যাথের ক্লাসটা নেব, ওই সময় আমি মানে অনেক পেঁচাই পেঁচাই বোঝার চেষ্টা করবো। এটা আর বেশি পেঁচাইলাম না, ঠিক আছে? পেঁচাইলে অনেক পেঁচানো যায়। পরবর্তীতে আছে একটা ম্যাথ। নিচের রিজার্ভার থেকে 30 মিটার উঁচু দালানের ছাদে অবস্থিত ট্যাঙ্কে পানি তোলার জন্য 2 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পটি 2 মিনিট চালালে কতটুকু পানি তোলা যাবে? মানে আমার অ্যাকচুয়ালি পানির ভর চাইছে, কতটুকু, কি পরিমাণে, কত কেজি, কত গ্রাম পানি আমি তুলতে পারবো। আমি সূত্র জানি, আমার কি কি দেয়া আছে আগে দেখো। 30 মিটার উঁচু দালানের ছাদে, তার মানে এটা হলো এইচ অবস্থিত ট্যাঙ্কে পানি তুলবো আমি। নিচের একটা রিজার্ভার থেকে আমি 30 মিটার উঁচু দালানের একদম ছাদে নিয়ে যাব, ওইখানে অবস্থিত আছে একটা ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কে আমি পানি তুলবো। পানি তোলার জন্য আমি 2 কিলোওয়াট, 2 কিলোওয়াটের একটা পাম্প। এই যে কিলোওয়াট, এটা কি ক্ষমতার একক না, মানে 2000 ওয়াট আর কি। তোমার কিন্তু ক্ষমতাটাও বইলা দিচ্ছে, যে পি বলা ব্যবহার করা হচ্ছে। আর জি কিন্তু একটা এই কনস্ট্যান্ট, এটা আমরা জানি। পাম্পটি 2 মিনিটে, এটা কিন্তু টাইম। এই দেখো তোমার সব দেয়া আছে, তুমি পি এইচ জি টি দেওয়া আছে, তোমার কাছে এম চাইছে। তাহলে বলো তো এই যে পাঁচটা রাশি দেখতেছো, এই সম্বলিত সূত্র কি? সম্বলিত সূত্র লিখে পি সমান সমান এম জি এইচ ডিভাইডেড বাই টি। অতএব পিটি ইকুয়ালস টু এম জি এইচ। অতএব পিটি ডিভাইডেড বাই জি এইচ ইকুয়ালস টু এম। বুঝছি। এখন জাস্ট এই পি টি এগুলোর মান যদি তুমি বসাও, দেখো পি এর মান কত। 2 বসাইতে যাও না ভাইয়া, এটা কিন্তু কিলোওয়াটে আছে, আর সকল সূত্র এস এককের জন্য প্রযোজ্য। 2 কিলোওয়াট না, হবে 2000 ওয়াট। আমি আগে ওয়াটে এস এককে কনভার্ট করছি। টাইম মিনিটে দেয়া, তুমি মিনিটে রাখতে পারবা না, তোমার সেকেন্ডে নিতে হবে, মানে 120 সেকেন্ড। জি এর মান তো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর এইচ হাইট দেওয়া আছে কি মিটারেই দেওয়া আছে, মানে এস এককই দেওয়া আছে, সো কোনো সমস্যা নাই। আর এখানে কোনো অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপারও নাই, সো আমাদের প্যারা নাই, চিল। এখন জাস্ট একটু ক্যালকুলেট করে এই মানটা আমরা বের করে ফেলবো। হুম, মানটা আসছে 816.326। এত কি? অবশ্যই, যেহেতু সবকিছু এসে করছি, সো ভরটাও এসে একই বের হবে, কেজি। এত কেজি পানি তোলা যাবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী ম্যাথ। ম্যাথ নাকি, হ্যাঁ, আমরা নতুন একটা টপিক শিখবো, এটা হলো কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি কি, আমরা এই সাইনটার নাম হলো গিয়ে ইটা, ঠিক আছে? এই ইটার মাধ্যমে প্রকাশ করি কর্মদক্ষতাকে। কর্মদক্ষতা মূলত কি, এটা হলো গিয়ে তোমার এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। আমরা নর্মালি এক্সপেক্ট করি, সাপোজ আমি একটা রুটিন বানাইলাম যে অমুক অমুক দিন আমি অমুক অমুক জিনিস পড়বো, বাট দিন শেষে দেখা গেল আমি তার 60% মানছি, 40%ই মানি নেই। ভাবছি 10টা প্রশ্ন সলভ করবো, বাট করলাম 6টা প্রশ্ন সলভ। তার মানে কি, আমি কিন্তু আমার কিন্তু এফিসিয়েন্সি হলে গিয়ে 60%, তাইলে আমার কর্মদক্ষতা হলে গিয়া 60%। বাট এখানে কিছু কথা আছে, কথাগুলো কি, এখন ইঞ্জিনের সাপেক্ষে কর্মদক্ষতা মূলত কি। সাপোজ তুমি একটা ইঞ্জিন কিনছো, ওখানে কিছু কিছু ইঞ্জিনে লেখাই থাকে যে কর্মদক্ষতা হলে এত পার্সেন্ট। হ্যাঁ, আর কর্মদক্ষতা কিন্তু আস্তে 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 কমতে থাকে। মানুষ কিন্তু, মানুষের ক্ষেত্রে দেখো, মানুষ যত আস্তে আস্তে বয়স বাড়ে, বুড়া হয়, তার কিন্তু এই যে কর্মদক্ষতাটা কমতে থাকে, সে কিন্তু আর আগের মতো কাজ করতে পারে না। হ্যাঁ, যাই হোক, এখন এদিকে লেখাটা দেখি। ইটা ইকুয়ালস টু, মানে কর্মদক্ষতা সমান সমান কি, লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। আবার এটাকে এই সূত্রে ইউজ করা যায় যে ইটা বা কর্মদক্ষতা ইটা সমান সমান লব্ধ কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। ঠিক আছে, উপরে থাকবে আউটপুট আর নিচে থাকবে ইনপুট। আমি জানি লব্ধ কার্যকর, মোট প্রদত্ত, এগুলো তোমরা কিছুই বুঝতেছো না, আমি একটু ভাঙাই বলি। দেখো, একটা ইঞ্জিন, ইঞ্জিন দিয়ে তুমি কি করো বলো তো? ইঞ্জিন, তোমার ইঞ্জিনের মাধ্যমে আমরা কিন্তু কিছু কাজ করি, তাই না? এখন ইঞ্জিন যদি কাজ করতে চায়, তাহলে অবশ্যই ইঞ্জিনের নিজের একটা শক্তি আছে। ও যদি শক্তিই না থাকতো, ও তো কাজ করতে পারতো না। তাহলে ইঞ্জিনে আগে থেকেই কিছু শক্তি দেওয়া হয়। এই যে আগে থেকেই একটা অ্যামাউন্টের শক্তি আমি দিয়ে দিই, এইটাই হলো গিয়া প্রদত্ত শক্তি। ক্লিয়ার? এটুক বা মোট প্রদত্ত শক্তি, এটা হলো আমি দিয়ে রাখছি আগে থেকে। এখন আমি তো কিনছি জিনিসটা, কেনার পরে আর আমি ইউজ করতেছি,
এখন আমি ইউজ করতেছি, কিন্তু কথা হইলো এই মোট প্রদত্ত শক্তি যতটুকু শক্তি ওর ছিল, ও পুরা শক্তিটা কাজে কনভার্ট করতে পারে না, মানে ও ওই পুরা শক্তি কিন্তু ও ইউজ করতে পারে না। হুম ওর কিন্তু একটু অপচয় হয়, ওর একটু শক্তির অপচয় হয়। তাহলে তুমি মোট যতটুকু দিছিলা প্রদত্ত শক্তি, এই প্রদত্ত শক্তি থেকে কিছুটা শক্তির কি হয়, অপচয় হয়। আর যতটা শক্তির অপচয় হয় ওইটা কিন্তু আমরা বিয়োগ কইরা ফালাইছি। মনে করো আমি প্রদত্ত শক্তি লেগে 100 জুল, আমি 100 জুল ওরে দিয়েছিলাম, বাট ওর 20 জুল অপচয় হয়ে গেছে। তার মানে কি, ওর মোট এখানে প্রদত্ত শক্তি 100, 100 দিয়ে বিয়োগ হয়ে যাবে কিন্তু 20, উপরে থাকবে তাহলে কত, 80, আর নিচে থাকবে 100। তার মানে এই যন্ত্রটা কিন্তু কর্মদক্ষতা হলো কি 80%। 80% কর্মদক্ষতা মানে কি, মানে হলো গিয়া ওরে যদি তুমি 100 জুল শক্তি দাও, তাইলে ওই ইঞ্জিনটা 80 জুল কাজ করতে পারবে। আমি একটু আগে যে কথাটা বললাম আবার শোনো, তারপর খাতায় লিখে ফেলো। এখানে দেখো, এই যে প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয়, তুমি যখন প্রদত্ত শক্তি থেকে শক্তির অপচয়টা বিয়োগ করে দেবা, তাইলেই তুমি পাবা কাজের পরিমাণ, তাই না? যেমন ও যে 20 জুল ওর অপচয় হয়ে গেছিল, ও কাজ করছিল কত, 80 জুল না, এই যে কাজের পরিমাণ। এখন অনেকে আর মানে, এখন আমার আশা করি তোমরা এটা বুঝতে পারবে যে লভ্য কার্যকর শক্তি, লভ্য মানে কি, আমি যতটুকু পাইছি, আমার পাওয়ার কথা, মোট প্রদত্ত শক্তি মানে ওর মধ্যে যতটুকু শক্তি দেওয়া ছিল বা যতটুকু আমার পাওয়ার কথা ছিল, ওরা আমি ইনপুট করছি আগে, আগে ওর মধ্যে কিছু শক্তি আমি স্টোর করে রাখছি, এটা ইনপুট। এখন আমার যখন প্রয়োজন পড়বে আমি কিন্তু ওই শক্তিটা, মানে আমি ওরে ইউজ করে আমি কি বলে, আমি কাজ করাবো, তাই না? ওর ইঞ্জিনটার মাধ্যমে আমি কিন্তু কাজ করাইতে চাইতেছি। তো আমি যতটুকু কাজ করাইতে পারছি, এটা হলো কি আমি লভ্য কার্যকর, লভ্য কার্যকর শক্তি, ঠিক আছে? অথবা লভ্য কার্যকর, এটা মুখস্থ হয়ে গেছে আমার মনে হয়, এত মানে ভালো মতো পড়াইছি। এখন তোমার মনে করো 80 জুল কাজ করানো লাগবে একটা ইঞ্জিনের মাধ্যমে, তাহলে তুমি অবশ্যই ওই ইঞ্জিনে 80 জুল শক্তি প্রয়োগ করবা না, আগে তুমি কিন্তু একটু বেশি শক্তি প্রয়োগ করবা। সাপোজ তুমি ইচ্ছা করে মনে করো 100 জুল শক্তি দিয়ে রাখলো, অথবা 150 জুল শক্তি দিয়ে রাখলো, কারণ ওই যে আমরা জানি যে কিছু শক্তির কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অপচয় হয়েই যাবে দুনিয়ায়। কোনো ইঞ্জিনের কর্মদক্ষতাই অ্যাকচুয়ালি 100% না, ঠিক আছে? সো যেহেতু আমি জানি যে আমি যতটুকু শক্তি একেবারে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে কিছু একটা কমে যাবে, তাহলে যে মনে করো 30 জুল কাজ করাইতে চায়, সে অবশ্যই আগে মনে করো 50 জুলের মতো শক্তি দিয়ে দেবে, কারণ সে মনে করবে হ্যাঁ হয়তো এর মধ্যে 20 জুল আমার অপচয় হয়ে যাবে, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? সৈন্য, আর এই সূত্র একদম মুখস্থ, আমি কিন্তু বুঝাইয়াও দিছি, ঠিক আছে? না বুঝে মুখস্থ করবে না। লব্য কার্যকর মানে তুমি যতটুকু ওর মাধ্যমে কাজ করাইতে পারছো বা তুমি যতটুকু পাইছো আউটপুট, আর মোট প্রদত্ত মানে তুমি আগে ওরা যতটুকু দিয়ে রাখছো ইনপুট, ঠিক আছে? এগুলো এই দুইটাও কিন্তু আমি বুঝাই দিছি, তোমরা সুন্দর মতো নোট করো জিনিসটারে। এখন কর্মদক্ষতা মূলত কি, কর্মদক্ষতা মূলত কিন্তু একটা অনুপাত, তাই না? মানে তোমার কতটুকু পাওয়ার কথা ছিল আর তুমি কতটুকু, তোমার কতটুকু পাওয়ার কথা ছিল আর তুমি কতটুকু পাইলা, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, এইটার অনুপাতে হইল গিয়ে কর্মদক্ষতা। এই কর্মদক্ষতার সাধারণত শতকরায় প্রকাশ করে, তখন কি করে, জাস্ট এই পাশে একটা ইনটু 100% লেখো, ইনটু 100%, তাইলে কি এটা শতকরায় প্রকাশ করা হয়ে যায়। তাহলে কর্মদক্ষতার কিন্তু ভাই কোনো একক নাই, যেহেতু এটা একটা অনুপাত, উপরেও জুল নিচেও জুল, কাটাকাটি। আবার যদি এইটা লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইউজ করা হয়, তাইলে উপরেও ওয়াট নিচেও ওয়াট, কাটাকাটি, ঠিক আছে? আশা করি আমি বুঝতে পারছি তোমাদেরকে। তোমাদের কিন্তু এমন কোশ্চেন অহরহ করে যে কর্মদক্ষতা এত পার্সেন্ট বলতে কি বোঝায়, এই যে পরবর্তী প্রশ্ন যে কর্মদক্ষতা 75% বলতে কি বোঝায়। তার মানে এই ইঞ্জিনে, উক্ত ইঞ্জিনটিতে, ইঞ্জিনটিতে ইঞ্জিনটিতে 100 জুল শক্তি প্রদান করা হলে, আমার সাথে সাথে লিখে ফেলো ভাই, এত 100 জুল শক্তি প্রদান করা হলে তা 75 জুল কাজ করতে পারে। কাজ করতে পারে, তাহলে বলো তো আমার অপচয় হইলো কতটুকু, অপচয় কিন্তু শক্তি হলো গিয়া, বিয়োগ করে দাও, 25 জুল, তাই না? বুঝছো? 5 স্টার কথাবার্তা এগুলো সব।
এখন একটা ম্যাথ, এগুলো কিন্তু সব বইয়ের ম্যাথ, আমি বানাই মানে আজকে তেমন একটা কোনো ম্যাথ অ্যাডই করিনি, এগুলো সব অধ্যায় ভিত্তিক যে সকল টাইপের ম্যাথের একটা ক্লাস নেব ওইটাই থাকবে। হুম। হ্যাঁ, 20 কিলোওয়াট, এগেইন এটা কিন্তু কিলোওয়াটে দেয়া আছে, আমি কিন্তু ওয়াটে কনভার্ট করে নেব, মানে 20,000 ওয়াট হবে আমার কিন্তু ক্ষমতাটা দিয়ে দিছে। একটি ইঞ্জিন অর্ধ মিনিটে, মানে কি অর্ধ মিনিট মানে কি, মানে 1 মিনিটের অর্ধেকে, তার মানে 30 সেকেন্ড, আমার কিন্তু টাইমও দিয়ে দিছে। 3,000 কেজি পানি, আমার কিন্তু ভরও দিয়ে দিছে। আর জি তো একটা কনস্ট্যান্ট, পানি 10 মিটার উপরে তুলতে পারে, আমার কিন্তু এইচও দিয়ে দিছে। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড, কেউ কে এখন মনের মধ্যে একটা জিনিস আসবে, কি আসবে ভাইয়া? পি দেয়া বুঝলাম, এম দেয়া, জি দেয়া, এস দেয়া, আরে ভাই টিও তো দিয়ে দিয়েছেন, তাহলে আমি বের করব কি? আমার তো বের করার কিছু নেই, আপনি তো সবই দিয়ে দিয়েছেন, পি এম জি এস টি, তাই না? হ্যাঁ, মনে হইতে পারে প্রথম দর্শনে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। তবে এখন একটু মানে আলোচনায় আসো। তোমার প্রথমে যেটা বইলা দিচ্ছে যে 20 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, এটা হলো কি অ্যাকচুয়ালি তুমি একটা ইঞ্জিন কিনছো, ওই ইঞ্জিনে লেখা ছিল যে ইঞ্জিনটার ক্ষমতা হলো গিয়ে 20 কিলোওয়াট, বাট নট নেসেসারি যে এই ইঞ্জিনটার অ্যাকচুয়াল ক্ষমতাও 20 কিলোওয়াট। আমি তো বলছি 20 কিলোওয়াট হওয়া অসম্ভব। কেন অসম্ভব? কারণ কোনো ইঞ্জিনই 100% এফিসিয়েন্টলি কাজ করতে পারে না, তার ক্ষমতা কম হবে, অবশ্যই কম হবে, হতে বাধ্য এটা। ঠিক আছে, বিভিন্ন কারণে শক্তির ক্ষয় হয়, জানি আমরা। সরি। তা আমি কি করব, এই যে যে মানটা তোমার দেওয়া আছে ক্ষমতার, এইটা হইল গিয়া অ্যাকচুয়ালি মোট প্রদত্ত ক্ষমতা। ওই যে আগের সমীকরণে দেখলে না, হ্যাঁ, এই যে নিচে ছিল মোট প্রদত্ত ক্ষমতা, এটা কিন্তু সেই মোট প্রদত্ত ক্ষমতা, মানে তোমার এই ক্ষমতাটা দেওয়া আছে বা তোমার ইঞ্জিনে লেখা আছে, এইটা এটা হলো গিয়ে এক্সপেকটেশন। ঠিক আছে, এটা হলো গিয়া ইনপুট, যেটা আমার আগে দিয়ে রাখছে ইঞ্জিনের মধ্যে। কিন্তু আউটপুটটা কত, ওইটা হলো গিয়ে আমি কিভাবে বের করব? আমি ওই ইঞ্জিনটার মাধ্যমে আমি যে কাজটা করছি না, ওই কাজের ওই সময় আমি সমীকরণের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি এর আউটপুটটা বের করব কিভাবে, দেখো তোমার দিকে এম আছে, জি আছে, এইচ আছে, টিও দেওয়া আছে, সো তুমি সিম্পলি কি করবা, পি ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। আচ্ছা, বুঝলাম। এখন এম এর মান কত, দেখো কি করতেছো তুমি, এই যে ইঞ্জিনটা অরিজিনালি ওর ক্ষমতা কত তুমি ওইটা বের করতেছো, বা এই কাজ করার সময় ইঞ্জিনটার ক্ষমতা কত, হ্যাঁ, আর কত হওয়ার কথা ছিল, এই দুইটা আমি দেন কম্পারিজন করব। দেখো এম এর মান কত, 3,000 কেজি, এটা আরও কিন্তু ঘুরাইতে পারি সব কোশ্চেন চাইলে। জি এর মান 9.8, এইচ এর মান কত, 10 মিটার, আর সময়ের মান কত, 30 সেকেন্ড। দেখো তারা এমনভাবে কোশ্চেনটা করে, এই শূন্য আর মনে করো এই শূন্য কাটা, তারপর 300-রে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 100, 100-র সঙ্গে 10 গুণ করলে কত হয়, 1,000, 1,000-এর সঙ্গে তুমি যদি 9.8 গুণ করো, 1,000-এ যেহেতু 3টা শূন্য, তাহলে দশমিকটা 3 ঘর ডানে চলে আসবে, তাহলে 9,8,0,0 এত ওয়াট। আমি কিন্তু এর ক্ষমতা হলে অরিজিনালি এত ওয়াট। হুম। কিন্তু ওর ক্ষমতা মানে আমার হওয়ার কথা ছিল কত, বা আমার মোট প্রদত্ত ক্ষমতা, এটা হলো গিয়ে লব্য কার্যকর ক্ষমতা। ঠিক আছে, এদিকে লিখে ফেলাইও, লব্য কার্যকর ক্ষমতা। আর ওর মোট প্রদত্ত ক্ষমতা কত, মোট প্রদত্ত ক্ষমতা কত বলো তো? এই যে আমার দিয়ে রাখছি 20 কিলোওয়াট, 20 কিলোওয়াট মানে 20,000 ওয়াট। ওয়াও, 20,000 ওয়াট। আচ্ছা, তাহলে আমার কিন্তু কোশ্চেন আমি এখন পড়ি নাই অ্যাকচুয়ালি, কোশ্চেন ছিল লব্য কার্যকর শক্তি। ঠিক আছে, আমার কোশ্চেন ছিল কি, লব্য কার্যকর শক্তি। আচ্ছা, লব্য কার্যকর শক্তি তো আমি অলরেডি বের করছি ভাই। লব্য কার্যকর শক্তি কিছুই না, তোমার এটা তো মোট প্রদত্ত ক্ষমতা। লব্য কার্যকর শক্তি কি, এই যে উপরে, এই উপরে দেখতেছো না, এমজিএইচ, এইটাই হলো গিয়ে লব্য কার্যকর শক্তি। এই লব্য কার্যকর শক্তির তুমি সময় দিয়ে যখনই ভাগ করে দিছো, তখন এটা হয়ে গেছে লব্য কার্যকর ক্ষমতা। তার মানে এই 3,000 গুণ, আচ্ছা এই ডিরেক্ট অ্যান্সার লিখে দিই, 3,000 গুণ 9.8 ইন্টু 10। ঠিক আছে, আমি তো জানি ডাব্লু সমান সমান কি, এম জি এইচ, জাস্ট বসাবা এম জি এইচ, মানটা একটু বের করো ভাইয়া। 3,000 গুণ 9.8 ইন্টু 10, কত হয়েছে? ওয়াও,
এত জুল। আর লব্য কার্যকর ক্ষমতা কত হবে? এই লব্য কার্যকর ক্ষমতা কিন্তু আমি অলরেডি যে বের করলাম, এই যে এইটাই হলো গিয়ে ক্ষয়ের উত্তর। ঠিক আছে, এটা হলো গিয়ে ক্ষয়ের উত্তর। আর এখন আমি গয়ের উত্তরটা বের করে ফেলি। কর্মদক্ষতা নির্ণয় করো, তাহলে কর্মদক্ষতা ইটা সমান সমান উপরে হবে লব্য কার্যকর ক্ষমতা। তুমি কতটুকু পাইছো বলো তো? তুমি কতটুকু পাইছো লব্য কার্যকর ক্ষমতা? এই যে 9800 ওয়াট। আর নিচে এটা হলো রিয়েলিটি, আর নিচে এক্সপেকটেশন কত করতেছিল? ভাবছিল ও ইঞ্জিনে লেখা 20 কিলোওয়াট, আমি মনে হয় 20 কিলোওয়াটই পাবো, বাট তা তো পাবো নাই, পাইছো 20,000 ওয়াট। ঠিক আছে, দেন জাস্ট এটারে আমি ইন্টু 100% করবো, কারণ আমি কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করি অলওয়েজ। এখন এটা একটু ক্যালকুলেট করো, দেখো মান কত আসে। ফোরটি নাইন। কর্মদক্ষতা কত? 49%। তার মানে কি? তার মানে এই ইঞ্জিনটায় তুমি উম, যদি 100 জুল, ঠিক আছে, তুমি যদি 100 জুল শক্তি এই ইঞ্জিনটাতে দাও, তাইলে এই ইঞ্জিনটা 49 জুল কাজ করে, আর বাকি 51 জুল শক্তি কিন্তু অপচয় হইতেছে। ঠিক আছে, বা এমন চিন্তা করতে পারে এই ইঞ্জিনটার ক্ষমতা যদি হওয়ার কথা ছিল 100 ওয়াট, বাট ওর ক্ষমতা অ্যাকচুয়ালি 49 ওয়াট, বাকি 51 ওয়াটই কিন্তু ভ্যানিশ। আচ্ছা, পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে, আজকে ক্লাস বেশি একটা নাই, আর এই দুইটা ম্যাথ তারপরে বলতে গেলে শেষ। ঠিক আছে, এটা আচ্ছা আচ্ছা সরি, এই যে এই দুইটা ম্যাথ, তারপর আজকে ক্লাস শেষ। কি চাইছি? 1000 ওয়াট। আমি আগের আমার অভ্যাস, আমি প্রথমে এগুলো লিখে রাখি কি কি দেয়া। পি, একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে। টি, একটি 10 কেজি ভর। এম, জির মান আমি জানি, বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো। এইচ, শক্তির অপচয় কত? প্রথমেই জানতে চাইছে কি, শক্তির অপচয় কত। আচ্ছা, গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা আমরা কিভাবে করব? আমি আগে একটা কাজ করি। আমার যেহেতু এম জি এইচ টি জানি আমি সব কিছু, তা ভালো কথা। এই যে প্রথমে যে দেওয়া তোমার 1000 ওয়াটের একটি মোটর, বা এটাও কিন্তু কি, মানে এটা আমার গায়ে লেখা, মোটরের গায়ে লেখা। অ্যাডভার্টাইজমেন্টে তো অনেক সময় অনেক কথাই বলে, কিন্তু ওগুলো কিন্তু বাস্তবে আর পাওয়া যায় না। ঠিক আছে, শুধু ওই অ্যাডভার্টাইজই থাকে জিনিসগুলো। তো এই হলে গিয়ে আমার মোট প্রদত্ত ক্ষমতা, বাট আমি এখন বের করব লব্য কার্যকর ক্ষমতা। কিভাবে বের করব? এই যে দেখো, পি সমান সমান mgh ডিভাইডেড বাই টি। মানগুলো একটু বসাও ভাইয়া তাড়াতাড়ি। এম এর মান 10, জি এর মান 9.8, আর এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হলো গিয়ে 10 মিটার। টাইমের ভ্যালু হলো গিয়ে 15 সেকেন্ড। সো এটার আলটিমেটলি ভ্যালু কত আসবে? ভ্যালু আসছে 65.34। 65.34। আচ্ছা, নাইস। এত কি, এত ওয়াট। এইটা কি বের করলাম? আমি বের করলাম ওর অরিজিনাল, ও আমার অ্যাকচুয়ালি ওর রিয়েলিটি কি, রিয়েলিটি বুঝে দিল। হ্যাঁ, আমার একটা রিয়েলিটি চেক দিয়ে দিল। এইটা হলো ওর, আমি লভ্য, আমি কতটুকু লাভ করলাম, লভ্য কার্যকর ক্ষমতা। আর এই ছিল আমার মোট প্রদত্ত ক্ষমতা। আল্লাহ, এত পার্থক্য কেমনে হয়? ওয়েট ভাই, আমি কি ভুল করলাম কোথাও? এম জি এইচ ডিভাইডেড বাই টি, এত পার্থক্য? আচ্ছা, এরা, এই বইটা একটু চেক করো তো, আমি আদৌ মান ঠিক লিখছি কিনা। এটা হয়তো 100 বার ছিল, এই টাইপের কিছু একটা হইতে পারে। বইটা একটু দেখো, বইয়ের অঙ্ক এটা। শক্তির অপচয় আমার কাছে জানতে চাইছে। হুম, এটা কিভাবে করা যেতে পারে তাহলে? অ্যাকচুয়ালি ভাই এই ম্যাথটা অনেক সহজে করা যেত, বাট আমি একটু ঘুরেই ফেলাইছি। যাই হোক, আগে একটা কাজ করি, আমি কর্মদক্ষতা বের করি, যেহেতু আমি এটা বের করে ফেলাইছি। কর্মদক্ষতা ইটা সমান সমান উপরে থাকবে লব্য কার্যকর ক্ষমতা 65.34 ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা, এদিকে 1000 দেয়া, সো আমি 1000 ধরে অঙ্কটা করতেছি, ইন্টু 100%।
কত হয় আমার পরে 65 4 মাত্র 6.534। কি কোনো ভুল করলাম? বুঝতেছি না, এত কম। 6.534%। আমার কর্মদক্ষতা আসে এত। এখন একটা বিষয় আছে, একটা বিষয় কি, এটা একটু খেয়াল করতে পারো তোমরা চাইলে। উপরে কিন্তু এদিকে কি ছিল, উপরে লব্য কার্যকর, সরি, মোট প্রদত্ত, হ্যাঁ সরি, লব্য কার্যকর ক্ষমতা, আর নিচে হলো গিয়ে মোট প্রদত্ত ক্ষমতা। এখন মানে এটা এদিকেও পি আছে একটা, এদিকে একটা ক্ষমতা আছে, এদিকেও একটা ক্ষমতা আছে, এদিকেও পি, এদিকেও পি। আচ্ছা, আমি কি একটা কাজ করতে পারি? কি কাজটা করতে হবে? পি আমি জানি, এ মনে করো P1, এটা হলো গিয়ে P2। তাইলে পি এর সূত্র কি? পি এর সূত্র হলো গিয়ে W/T, তাই না? এটা মনে করো যেহেতু P1, এটা মনে করো W1, আর এটা হলো গিয়ে P2, তাহলে W2/T। কি করছি ভাই, এটা তো সেম ইঞ্জিন, তাই না? একটাই ইঞ্জিন, কিন্তু আমার কথা ছিল যেটা, এটা নিচে হলো কি আমার মোট প্রদত্ত ক্ষমতা, এটা আমার এতখানি কাজ করার কথা ছিল। মনে করো সেম সময় কিন্তু আমি ইঞ্জিনটা চালাবো, ঠিক আছে? সেম সময় মনে করো কথা ছিল 10 সেকেন্ডে ও 40 জুল কাজ করবে, কিন্তু অ্যাকচুয়ালি 10 সেকেন্ডে কি করছে, 30 জুল কাজ করছে। এমন না জিনিসটা, তাহলে কিন্তু এই টি কিন্তু সমান হবে, বাট W1 আর W2 মান কিন্তু সমান হবে না। যেহেতু W1 W2 মান সেম না দেখি তো P1 P2 হয়েছে, নাহলে তো কার্যক্ষমতা 100% হইতো। আমার তো লব্য কার্যকর মোট প্রদত্ত ক্ষমতা সব সেম হয়ে যাইতো তাইলে, তাই না? এটি কিন্তু কাটাকাটি করা যায়। সো আলটিমেটলি এদিকে W1/W2 থাকে। এই জন্যই তো আমি বলছি ওই সময় যে ইটা সমান সমান মানে কর্মদক্ষতার সূত্রে কিন্তু লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তিও ছিল, আবার লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতাও ছিল। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, এটার কিন্তু আরেকটা, আমি এদিক দিয়ে মানে তোমার অ্যান্সার বলতে পারি, তুমি 1000 দিয়ে যদি এটা বিয়োগ করো, তাইলেই তোমার এই শক্তির অপচয় কত অ্যান্সারটা বের হয়ে আসবে। ঠিক আছে, অথবা এটা আরো সহজভাবে করা যায় তো, কি করা যায় তো, তুমি এটা তোমার ক্ষমতা দিছিল না, মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতার সঙ্গে দেখো ডাব্লু সমান সমান তো পিটি, পি ইন্টু টি আর কি, তাই না? এখন পাওয়ার কত, পাওয়ার দিকে আমার লব্য মোট প্রদত্ত আর কি, মোট প্রদত্ত ছিল 1000 ওয়াট, আর আমি ইঞ্জিনটা কত সময় জানি চালাইছি, 15 সেকেন্ড, তাহলে এই যে 15 কত, 15,000 জুল। আমার ইঞ্জিনটা যখন আমি কিনছি আমার দোকানে, আমি দেখলাম দোকানে লেখা যে 1000 ওয়াটের একটা ইঞ্জিন। সো আমি তো একদম খুশিতে পুরো লাফাইছি, আল্লাহ আমি তো জিততে গেছি। কি এখন 1000 ওয়াট মানে কি, ওয়াটের আরেকটা নামই তো হলো, নাম হলো গিয়ে জুল পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে আমার ইঞ্জিনটা আমার 1000 জুল পরিমাণে কাজ করে দেবে। আর এই ইঞ্জিনটা কাজ কর, মনে করো 15 সেকেন্ড কাজ করছে, তাহলে 15 সেকেন্ডে আমার ইঞ্জিনটা কিন্তু 15,000 জুল প্রোভাইড করবে আমাকে। এটা আমি ভাবছি, বাট অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি কতটুকু আমার কাজ করছে অ্যাকচুয়ালি কতটুকু, ডাব্লিউ সমান সমান এই যে এই ভ্যালুটা এম জি এইচ পরিমাণে, এম জি এইচ, জাস্ট তুমি এই দেখো এম জি এইচ করলে কত হয়, 10 10 কে 100, 100 সঙ্গে এটা গুণ করলে 980। আল্লাহ, কোথায় 15,000 আর কোথায় 980 জুল, আমার ও কাজ করছে এতটুকু। তাহলে তুমি যদি এই 15,000 দিয়ে 980 বিয়োগ করে দাও, ওইটাই তো ওর অপচয় হয়ে গেছে, তাই না? ও কাজ করছে এতটুকু, তো বিয়োগ করে দাও, অপচয়, শক্তির অপচয় কতটুকু হইলো, এই 15,000 থেকে 980 বিয়োগ করলে যতটুকু হয়, ওইটাই হলো কি আমার উত্তর। আচ্ছা ভাই, আমার কাছে না বইটা নাই, তুমি আসলে বইটা একটু মিলিয়ে দেখো তো, মানে আমার একটা সন্দেহ হইতেছে, মানে একটা 15,000 এত বড়, একটা মাত্র 980, খাপ খাইতেছে না কেন জানি বিষয়টা। আচ্ছা, প্রত্যেকটি ধাপে 10% অপচয় হলে 4 ধাপে কত কর্ম দক্ষতা? এটা একটা ভালো ম্যাথ। কি, প্রত্যেকটি ধাপে 10% অপচয় হলো, তাইলে এটা একদম মানে ইজি। 4 ধাপে কত কর্মদক্ষতা, না তাহলে এটা সমান সমান প্রত্যেক ধাপে তো 10% অপচয় হইতেছে, দেখো শক্তির অপচয় হইতেছে 10%, তার মানে ও কাজ করতে পারে কতটুকু, ও কিন্তু কাজ করতে পারতেছে রিমেইনিং 90%। 90% মানে হইলো গিয়া 0.9। প্রত্যেক ধাপে ও কিন্তু এতটুকু কাজ করতে পারতেছে, মানে ঠিক আছে। তোর কর্মদক্ষতা 0.9, 0.9 প্রত্যেকটা ধাপে কিন্তু কর্মদক্ষতা এই যে 0.9। ধাপ কয়টা, 4টা ধাপে না, তাহলে 0.9-এ তুমি 4 বার গুণ করে দাও। এমন কিন্তু অঙ্ক আরও দিতে পারে তারা চাইলে। এখন তুমি যে অ্যান্সারটা বের হবে, 4 বার গুণ করছো তাই না, তাহলে 0.9 লেখা টু দি পাওয়ার 4 লেখা দাও, তাহলে ডিরেক্ট অ্যান্সার বের হয়ে যাবে। 0.6561, 0.65
0.61, এটা কিন্তু পার্সেন্টে বের হয় নাই, ঠিক আছে। এখন এটা যদি তুমি পার্সেন্টে নিতে চাও তাহলে কি 100 দিয়ে গুণ দাও, 65.61%। ক্লিয়ার? এটা কিন্তু অনেক ইজি ম্যাথ, এটা চাইলে 3 ধাপ 5 ধাপ, মানে তারা মূলত এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো এদিকে করতে পারে। বাট আমি যদি এটা আমার ছোটবেলায় কেন জানি একটু মানে সমস্যা হইতো, আমি বুঝতাম না কেন এটা হয়েছে, এটা পারবো আমি জানি, বাট আমি বুঝতাম না এটা কেন কীভাবে কী লেখলো। তুমি চাইলে একটা প্রশ্নের অঙ্ক টাইপের ভাবে করতে পারো। মনে করে দিলা যে 100 জুল দিলে সে কাজ করতেছে 90 জুল, ঠিক আছে। 100 জুল মনে করে দিলা এই যে একটা ইঞ্জিন, প্রথম ধাপে তার 100 জুল শক্তি দেওয়া হইলো, সে 90 জুল কাজ করতে পারলো। দেন আবার 10 জুল কিন্তু ভেনিশ হয়ে গেছে, 10 জুল কিন্তু ভেনিশ হয়ে গেছে, এখন 90 জুলই আসে। 90 জুল নেক্সট ফেসে চলে গেল। এই 90 জুল এখন যদি কেউ মনে করে ও আচ্ছা, তাহলে 90 জুল দিয়ে মনে হয় 80 জুল আমরা পাবো, আর 10 জুল মনে করো বেনিশ হয়ে যাবে। ভাই তা না, ঠিক আছে, এটা কমন মিস্টেক অনেকে করে ফেলায়। 90 জুল দিয়ে তুমি 80 জুল পাবা না। তোমার বলছে যে প্রত্যেক ধাপেই কিন্তু 10% অপচয়, তারা চাইলে একটু ঘুরতে পারে, বলতে পারে প্রথম ধাপে এত%, দ্বিতীয় ধাপে এত% অপচয় হইতেছে, ঠিক আছে, নানাভাবে ঘুরান, যেগুলো আমি তোমাদের সব করাবো আজকের ক্লাসে না, অন্য ক্লাসে। তাহলে 10% অপচয় মানে 90% অ্যাকচুয়ালি কাজে রূপান্তরিত হইতেছে, ঠিক আছে না, 90% কাজ করে। তাহলে এই 90 জুলের এটা 90% বের করো, 90 জুলের 90% কত বের করো, এটা ক্যালকুলেটারে 90 ইন্টু 90 জুলের মানে 90 × 90% কত হইলো, আমার 81 হইলো। তার মানে আমার 81 জুল, 90 জুল গেছে সেকেন্ড ধাপে, 90 জুল আসছে, এখান থেকে আমি 81 জুল কাজ করছি। দেন আবার থার্ড ধাপে কিন্তু আমার এই 81 জুল আসছে, এখন 81 জুলের আবার 90% আমি কাজ করতে পারবো, যেহেতু 10% অপচয় হয়ে গেছে। 81, এখন 81 গুণ 90%, কি করলাম, 81 গুণ 90%, কত হইলো অ্যামাউন্টটা, 72.9 জুল, এত হইলো। এখন বাকিটুকু কিন্তু অপচয় হয়ে গেছে। লাস্ট ধাপে মানে আমার চতুর্থ ধাপে এই 72.9 জুল ঢুকছে, ঢুকে কিছু একটা 10% বের হয়ে গেছে, আর 90%-এর দিকে। এখন এই 72.9-এর আবার 90% করো, কত হয়, এই যে 65.61 জুল। তার মানে আলটিমেটলি তাহলে 4 ধাপ পরে আমি প্রথম ধাপে এই যে 100 জুল গেছিল, বাট আমি 4 ধাপ শেষে আমি কত জুল পাইলাম বলো তো, আমি কিন্তু 65.61 জুল পাইছি। এখন তুমি কর্মদক্ষতার সূত্র জানো, এটা সমান সমান উপরে লব্য কার্যকর কত, যে 65.61, এত শক্তি লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি কত ছিল, 100 জুল, ইন্টু 100%, 100 কাটাকাটি চলে যায়, থাকে শুধুমাত্র এটা 65.61%। দেখছো, আমি একটু জাস্ট ফিল দেওয়ার জন্য এই জিনিসটা করাইলাম, এটা অনেক আমার মানে সমস্যা হইতো বুঝতে। আজকের ক্লাস কি আর কিছু আছে? না, আজকের ক্লাসে আজকে যতটুকু পড়াতে চাইছিলাম সবই পড়ানো হয়েছে। প্রথম ভিডিওর এই যে দোষটা ছিল, যে ভুলটা হয়েছিল, ওটা কি তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, আমার সাইন থিটার কখনই প্রয়োজনীয়তা সাধারণত পড়ে না, আমার কস থিটাতেই কাজ হয়ে যায়। তবে একটা কথা অ্যাড করে নেওয়া ভালো ভাই, সাইন থিটা হ্যাঁ প্রয়োজনীয়তা পড়তে পারে, কখন পারে, সাপোজ তোমারে এইভাবে বললো, এই তোমারে মনে করে অ্যাঙ্গেল, তোমার এই অ্যাঙ্গেলটা না দিয়া তোমার বল গেছে এই বরাবর, স্মরণ হয়েছে এই বরাবর, কিন্তু তোমার অ্যাঙ্গেল বললো এই উলম্বের সাথে, এই উলম্বের সাথেই এত ডিগ্রি কোণ, এই সময় মনে করে বললো থিটা ডিগ্রি কোণ, তুমি ওই সময় কিন্তু ভুলেও এফ এস কস থিটা এটা ইউজ করতে পারবে না, ওই সময় কিন্তু কস থিটায় কাজ হবে না। ওই সময় একটা মজার ব্যাপার কি জানো তুমি, কারণ আমি এই যে যখন এফ এস কস থিটা লিখি, এফ এস কস থিটা যখন লিখি, এই সূত্রটা কিন্তু অলওয়েজ সত্য। কিভাবে সত্য, এই যে থিটা, এই থিটার পরিচয় কি, থিটার পরিচয় হলো বল আর স্বর্ণের মধ্যবর্তী কোণ। তোমার যদি অন্য কোণ দেয় তাহলে তুমি এদিক দিয়ে বল স্বর্ণের মধ্যবর্তী কোণ বের করবা, তারপরে তুমি এই সূত্রে করলে কোনো সমস্যা হবে না। কিন্তু কেউ যদি এমন না করে, এই থিটাটা যে দেওয়া আছে, কেউ যদি এই অ্যাঙ্গেলটা বের না করে তাহলে কিন্তু সেই সূত্রে ব্যবহার করতে পারবে না। ওই সময় একটা শর্ট টেকনিক আছে, ওই সময় কিন্তু সে এফ এস সাইন থিটা ব্যবহার করে ডিরেক্টলি করতে পারে। কেন? কারণ হলো গিয়া কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস
থিটা। আমি যে জিনিসটা লিখলাম এটা তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা ওই সময় বুঝতে পারবা, ঠিক আছে? এখন এই জন্য এটা নিয়ে বেশি আমি পেঁচাইলাম না। মূলত একটা জিনিস এক্সাম্পল দেখো, কস 30 ডিগ্রির মান যত, সাইন 60 ডিগ্রির মান তত। কস 70 ডিগ্রির মান যত, সাইন 20 ডিগ্রির মান কিন্তু তত, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই ভাই। তোমরা সবাই প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে অপরকে সাহায্য করবা, ঠিক আছে? নিজে ভালো থাকবা, অপরকেও ভালো রাখবা। আসসালামু আলাইকুম।